ফোনের ওপাশ থেকে অধরা ফের উদ্বিগ্ন স্বরে শুধালেন, নীলা, কি হয়েছে মা? এমন করে কাঁদছিস কেন? খুলে বল। মায়ের যে চিন্তা হচ্ছে। নিজেকে সামলে মুখটা কিঞ্চিত হা করে শ্বাস টেনে নিল নীলাশা। কান্না মেশানো গলায় বলল, আম্মু, আম্মু, আমার দম বন্ধ হয়ে আসছে। চারপাশে এত অক্সিজেন থাকা সত্ত্বেও বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি না। ভিতরে ভিতরে নিঃশেষ হয়ে যাচ্ছি। একটা শূন্যতা যে কাউকে এভাবে নিঃশেষ করে দেয় আমি সেটা আগে ভাবতেও পারিনি। আচ্ছা আম্মু, একটা বাচ্চা আমার কোলজুড়ে আসার পর এই অসুখটা হতে পারত না? এতে কি খুব বেশিই ক্ষতি হতো? বলো না আম্মু। নীলা মা আমার, এটা একটা পরীক্ষা। সৃষ্টিকর্তা আমাদের কাউকে ছেলে দিয়ে, কাউকে মেয়ে দিয়ে, কাউকে উভয়ই দিয়ে, আবার কাউকে কোনোটাই না দিয়ে পরীক্ষা করেন। ভেঙে না পড়ে ধৈর্য ধরতে হয় মা। অধরার গলা ধরে এল। নীলাশা ব্যালকনির গ্রিলে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে। অক্ষিপটে জলের নহর প্রবাহিত হচ্ছে। এক হাতে ফোন কানে চেপে অন্য হাতের উল্টো পিঠে গাল মুছে বলল কান্নাভেজা কণ্ঠে, আর কত ধৈর্য ধরব আম্মু? দিনকে দিন আমার নিজেকে এতটা অসহায় লাগছে কাউকে বলে বোঝানো যাবে না। জানো আম্মু, আমি যখন প্রত্যাশার বাচ্চাদের কোলে নেই না, ওই ছোট্ট মুখের দিকে তাকালে, বুকের সাথে চেপে ধরলে অদৃশ্য একটা শান্তি অনুভব হয়। ওদের নিঃশ্বাস গায়ে লাগে, তখন একটা অদ্ভুত প্রশান্তি পাই। মনে হয় সময়টা থেমে থাকুক। ওদের বুকের সাথে জড়িয়ে রাখলে মনে হয় আমার হৃদয়ের ভাঙা জায়গাগুলো জোড়া লাগছে। ইচ্ছে করে ওভাবেই আঁকড়ে ধরে রাখি। নিজের করে নেই। অধরা স্তম্ভিত হয়ে গেলেন। মেয়েকে সান্ত্বনা দেয়ার জন্য শব্দের ভাণ্ডারও যেন শূন্য হয়ে এল তার। গাল বেয়ে নীরব অশ্রু গড়াতে থাকল। অস্ফুটে বললেন, নীলা, আচ্ছা আম্মু, আমি না তোমার নিজের মেয়ে, তুমি না আমার আম্মু। আমার এই অসহায় কান্না, এই বুকফাটা ব্যথা, একটুও কি তোমার হৃদয় ছুঁয়ে যায় না? বলো যায় না? বলতে বলতে রেলিং ঘেঁষে ধপ করে মেঝেতে বসে পড়ে নীলাশা। অধরা মুখে আঁচল গুজে কান্নার শব্দ আটকালেন। নীলাশা ঠোঁট কামড়ে ধরে, কষ্টে রুদ্ধ গলায় বলে, নিভ্রটা আমার কোলে প্রশান্তির সাথে ঘুমুচ্ছিল। আকুল হয়ে আমি প্রত্যাশাকে বলি, রাতটা না হয় নিভ্র থাক। ঘুমিয়েই তো আছে। জানো আম্মু, প্রত্যাশার মনে আমার আকুলতা একটুও দাগ ফেলেনি, একটুও না। ওর কাছে তো নীর ছিল। আজকের রাতটুকু নিভ্র আমার কাছে থাকলে কি এমন ক্ষতি হতো? জানি আমি অবুঝের মতন বলছি, তবুও আমার বুক ফেটে যাচ্ছে। আমি কেন নিজেকে সামলাতে পারছি না? আচ্ছা আম্মু, নির্বের তো বদলির কথাবার্তা চলছে। প্রত্যাশা একা একা কি করে দুটো বাচ্চা সামলাবে? এখানে সবাই নিভ্র আর নীরকে রাখে। আম্মু, প্রত্যাশা কি পারে না? নিভান ওয়াশরুম থেকে বেরিয়ে নীলাশাকে রুমে না দেখে ব্যালকনির দরজার সামনে দাঁড়াতেই নীলাশার কথা শুনে কের সুরে বলে উঠল, নীলাশা, স্টপ দিস। পা গল হলে নাকি? নীলাশা ফুপিয়ে ওঠে বলল, তুমি প্রত্যাশাকে একটু বোঝাতে পারবে আম্মু? ওপাশ থেকে অধরা ব্যথিত কণ্ঠে বললেন, না রে মা, এটা অসম্ভব। একটা মায়ের জন্য এটা করা অসম্ভব নীলা। আমি একজন মা, আমি মা হয়ে কেমন করে প্রত্যাশাকে এই কথা বলবো? ওর থেকে ওর বুকের মানিক আলাদা করার কথা আমি বলতে পারবো না নীলা। নীলাশা তিক্ত হেসে বলল, জানি, জানি আম্মু। আমি তোমার গর্ভাজাত সন্তান হলেও প্রত্যাশাকেই তুমি বেশি ভালোবাসো। আমি জানতাম তুমি পারবে না। এর মধ্যে নিভান এগিয়ে এসে একটানে ফোনটা কেড়ে নিল। কানে চেপে মৃদু গলায় বলল, মা, আপনি কিছু মনে করবেন না। নীলাশা ঠিকঠাক নেই এখন, যা বলেছে সেটা আবেগ থেকে বলেছে। আমি ওকে বুঝিয়ে নেব। আপনি চিন্তা করবেন না। অধরার কণ্ঠে হতাশার দীর্ঘশ্বাস। তবু আর কিছু না বলে নিভানের সালামের জবাব দিয়ে ফোন রাখেন। নীলাশা দুই হাঁটুর মাঝখানে মুখ গুজে অঝরে কাঁদছে। নিভান ওর সামনে বসে আলতো করে একটা হাত মাথায় রেখে ফিসফিসিয়ে বলল, নীলাশা, এসব কথা তুমি মা কে বলে ঠিক করনি। তুমি কি ল হলে? আমরা বাচ্চা অ্যাডপ্ট নেব। আমাকে একটু সময় দাও। নীলাশা মুখ তুলে তাকালো নিভানের চোখে। আচমকা নিভানের টি-শার্টের কলার চেপে ধরে কাঁদতে কাঁদতে চেঁচিয়ে উঠল, তুমি তো জানো নিভান, আমি শুরু থেকেই একটা বাচ্চার জন্য মরিয়াছিলাম। শুরু থেকেই বলছিলাম, ডক্টরের কাছে চলো। তুমি আমার কথা গায়েই তোলনি। ইসোস, যদি প্রথম থেকে ট্রিটমেন্ট নেয়া যেত, যদি কোনোভাবে একটা বাচ্চা হওয়ার পর অসুখটা হতো, তবুও আমার এতটুকু আফসোস থাকত না। সব দোষ তোমার নিভান, সব দোষ তোমার। নীলাশার বুক ভাঙা আর্তনাদে রাতের গাঢ় অন্ধকারে ঢাকা নিস্তব্ধ চারপাশ ভারী হয়ে উঠল। নিভান শক্ত করে জড়িয়ে ধরে নীলাশাকে। নীলাশার মাথাটা বুকে চেপে ধরল।
তার চোখেও জমে উঠেছে অশ্রু। পুরুষের অক্ষম কান্না শব্দহীন হয়ে নীরবে ঝরল গাল বেয়ে। ঘুমন্ত নিভ্রকে আলগোছে শুয়ে দেয় প্রত্যাশা। নাজুক প্রাণটার নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে ছোট্ট লাল ঠোঁট দুটো হালকা কাঁপছে। প্রত্যাশা শুয়ে হাতের উপর নিয়ে ফিড করাতে থাকে। নীরব ফ্রেশ হয়ে এসে শুবে এমন সময় কপালে পরপর 3টে ভাঁজ পড়ল। প্রত্যাশা মাঝে, দুই পাশে 2 জন। নীরব সেদিকে চেয়ে থমথমে মুখে বলল, প্রত্যাশা তুমি কি ইনডাইরেক্টলি আমাকে সোফায় শুতে বলছ? প্রত্যাশা অবাক হয়ে বলল, এ মা সে কি, তা কেন বলবো? তাহলে আমি কোথায় শুব? এই পাশেই, নিভৃর পাশেই তো জায়গা রেখেছি। চোখে কি কালো চশমা নিয়ে ঘুরছেন? যে দেখতে পাননি। দেখতে পাচ্ছি জন্যেই তো বলছি। এক হাত জায়গাও নেই, এইটুকুন জায়গায় শোব কি করে? না যাবে এপাশ ওপাশ ঘোরা। ঘুমের ঘোরে একটু ঘুরতে গেলেই মেঝেতেও পড়তে পারি। প্রত্যাশা ঠোঁট টিপে হাসল। বাচ্চাদের পাশে কোলবালিশ দিয়ে রেখে আরও বেশি জায়গা দখল করে রেখেছে। নীরব এক হাত কোমরে রেখে গুরুতর ভঙ্গিতে কিছু ভেবে নিয়ে বলল, দাঁড়াও, কালকেই একটা খাট অর্ডার দিয়ে আসব। চওড়া এর থেকে 3 ফিট বাড়াতে বলবো। প্রত্যাশা হৈ হৈ করে উঠল, আরে না না, অত বড় খাট রুমে মানাবে না। বিশ্রী, বেখাপ্পা লাগবে। উঠে বসে নিভৃর ভেজা ঠোঁট দুটো টিস্যু দিয়ে মুছে দিল প্রত্যাশা। বলল, এভাবে 4 জন শোয়া হবে না, চওড়া দিক করে শুতে হবে। নীরব বলল, থাক, আমি সোফায় ঘুমাচ্ছি। আমার চ্যাম্পদের নেড়ে ঘুম ভেঙে দিও না। ওরা ঘুমাক। প্রত্যাশা না শুনে বাচ্চাদের আলগোছে ধরে ঘুরিয়ে নেয়। বলল, আপনার ছেলেরা এই উঠল বলে। এদের চোখে ঘুম চড়ুই পাখির মতন ফুরুত ফুরুত আসে আর যায়। মিছে মিছে অভিনয় করে মৃদু গলায় বলল প্রত্যাশা। নীরব, একজন থাকবে আমার পাশে, আর একজন আপনার পাশে। একজনকে আপনি সামলাবেন, আরেকজনকে আমি। রোজ রোজ অদলবদল হবে। বোঝা গেল? নীরব হকচকিয়ে গেল। আমি? হ্যাঁ, আপনি। ছেলে তো আপনারও, একজনকে দায়িত্ব নিয়ে সামলাতে পারবেন না? নীরব খানিকটা অপ্রস্তুত হলেও মুখে দৃঢ়তা নিয়ে বলল, এ আর এমন কি? প্রত্যাশা কণ্ঠে ব্যঙ্গ নামিয়ে বলল, তাই নাকি? জি, ম্যাডাম। পরক্ষণেই করুণ চোখে তাকালো নীরব। বলল, রাতে জাগলে রাখব, ফিডারও বানিয়ে দিব। শুধু একটাই রিকোয়েস্ট, ওদের দুজনকে পাশাপাশি রাখো। প্রত্যাশা বুঝেও না বোঝার ভান ধরে প্রশ্ন করল, কেন? 2 সপ্তাহ হয়ে গেল তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই না। আজ একটু ছাড় দাও, এই অধমের জন্য সহানুভূতিশীল হও। মাত্র চোখ লেগেছে নির্বের। এমন সময় বাচ্চার কান্নার শব্দ। কিন্তু চোখে ঘুমের রেশ এতটাই যে তাকাতে পারল না। প্রত্যাশা বলল, নীরব, হাতের বাঁধন ঢিলে করুন। নীর কাঁদছে, ওকে তুলে খাওয়াতে হবে। নীরব হাত সরিয়ে পাশ ঘুরে শুল। খানিকক্ষণ পরেই প্রত্যাশা আবার বলল, ঘুম স্বরে, শুনুন না, বলো, একটু উঠে দুধ বানিয়ে দিন না। নীরব উঠে ফিডার আর ফিলাক্স হাতে নিয়ে কতমি পানি আর দুধের পরিমাণ শুনে নেয়। প্রত্যাশা নিভৃর ডায়াপার চেক করে বলল, একটা ডায়াপার দিন তো। নীরব হাই তুলে ডায়াপার বাড়ায়। প্রত্যাশা ভেজা ডায়াপার চেঞ্জ করতে করতে বলল, ওর শরীরের ওজন যত না, তার চেয়েও বেশি ওজন মনে হচ্ছে এই ভেজা ডায়াপার। কাজ শুধু খাওয়া আর ট্যাপ ছাড়া। এসব কি ধরনের কথাবার্তা প্রত্যাশা? আপনাকে দিয়ে যখন চেঞ্জ করাবো তখন বুঝবেন সাধে কি আর এমন বলি। আবার এক দণ্ড শুতে না শুতেই নীর উঠল। প্রত্যাশা খাইয়ে নীরবকে ডেকে তুলে নীরকে ধরিয়ে দিয়ে বলল, নীর জেগে আছে, ওকে ধরুন। আমি একটু ঘুমিয়ে নিই। নির্বের চোখে রাজ্যের ঘুম। নীরকে 2 পায়ের উপর বালিশ দিয়ে প্রত্যাশায় শুয়ে দিয়ে বলে, আস্তে আস্তে পা নাড়াবেন। এভাবে কিছুক্ষণ রাখলে ঘুমিয়ে পড়বে। বলেই প্রত্যাশা শুয়ে পড়ে। নীরের চোখ দুটো ক্রমশ বড় বড় হতে থাকে। নীরের চোখে ঘুমের নামগন্ধ নেই। নীরব ঘুমে ঢুলুঢুলু চোখে ওর সঙ্গে কথা বলছে, গল্প করছে। ঘড়িতে 3টা বাজে। রাত 1:15 থেকে নীরকে সে এভাবেই ঘুম পাড়ানোর চেষ্টা করছে। ঘড়ির দিকে তাকিয়ে ঘুমন্ত প্রত্যাশার দিকে একপল তাকালো নীরব। নিভৃর গায়ের উপর এক হাত দিয়ে সে আরামসে ঘুমিয়ে আছে। এদিকে নীর চোখ দুটো রসগোল্লার সাইজ বানিয়ে জেগে আছে। আঙুল মুখে দিয়ে থেকে থেকে কেঁদে উঠতে চাইছে। নীরব এবারে অসহায় গলায় বলল, মাই চ্যাম্প, এবার ঘুমাও তো। তোমার বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব এখনো পড়েনি। পাপা আছেন না, নিশ্চিন্তে ঘুমাও তুমি। প্রত্যাশা চোখ বুজেই বলল, খুব তো বড় গলায় বলেছিলেন, এ আর এমন কি? এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে আমার ডিউটির থেকেও বেশি কঠিন বাচ্চা নার্সিং। মানছেন? বলতে বাধ্য হচ্ছি, অফিসের ডিউটির থেকেও কঠিন বাবার ডিউটি।
প্রত্যাশা নীরকে হাতের উপর নিল। নীর মায়ের গায়ের সাথে লেপ্টে হাত পা নেড়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে। নীরব ক্লান্তিতে চোখ বুজে বিছানায় গা এলিয়ে দিল। এক হাত দিয়ে কোমল আলিঙ্গনে প্রত্যাশার কোমর ঘিরে রাখল। প্রত্যাশার ঘাড়ে মুখ গুজে বলে নীরব, রাত 4টে বাজে, একটু ম্যাজিক করে হলেও সকাল 7টা পর্যন্ত ওদেরকে ঘুমিয়ে রাখবে প্লিজ। প্রত্যাশা হেসে ফেলল, বলল, কালকেও কি এই রুমে শুবেন, নাকি একদিনেই বাবা হওয়ার শখ মিটে গিয়েছে? কালকেই বুঝি গেস্ট রুমে শিফট করছেন? উহু, কালও শোবো, রোজ শোবো। শুরুতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব অভ্যেস হয়ে যায়। আর এই কষ্টের মাঝেও একটা অদ্ভুত শান্তি আছে, তোমাদের সবাইকে একসাথে পাশে পাওয়ার শান্তি। হয়তো সময়ের সাথে সাথে ঘুমহীন রাতগুলো অভ্যেস হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তগুলো, এই অভিজ্ঞতাগুলো একদিন স্মৃতি হয়ে রয়ে যাবে। একদিন এই রাতগুলোকেই সবচেয়ে বেশি মিস করব। দিনটা শুক্রবার। শুক্রবার দিনটায় কেমন একটা স্নিগ্ধ পবিত্রতা বিরাজ করে। বাচ্চাদের বয়স প্রায় 3 সপ্তাহ হতে যাবে, এখনও মাথার চুল মুন্ডন করা হয়নি। নিহারিকা বলেন, এই চুল বেশি দিন থাকলে মাথায় ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। জনেরই চুলগুলো ঘন আর বেশ বড় বড়, তাই তাড়াতাড়ি ন্যাড়া করতে বলেন। এতটুকু বাচ্চা ধরতেই লাগে। কে এই কাজ করবে? নিহারিকা শর্মিলাকে বলতেই তিনি 2 হাত তুলে বললেন, ভাবি, মাফ চাই, আমার ভয় লাগে। এত সফট ত্বক, ভয়ের চোটেই হাতের কাঁপুনি বাড়বে। বলেই নীলাশার দিকে তাকালেন। নীলাশা, তুমি দাও। নীলাশা হকচকিয়ে বলল, আমি। প্রত্যাশা সোফায় বসে ওর কোলে নিভৃ। নীর শর্মিলার কোলে। প্রত্যাশা বলে উঠল, আপু তুমিই দাও। তুমি না একবার পাশের বাসার রুমা আন্টির মেয়ের মাথা বেল করে দিয়েছিলে? বেল শব্দ শুনেই উপস্থিত সবাই হেসে ফেললেন। সবার বলায় অগত্যা নীলাশা বলল, নিভৃ তোর কোলেই আছে, তাহলে ওকে দিয়েই শুরু করবি? হ্যাঁ, তাই করো। নিভৃ ঘুমিয়েছিল, একটু নড়াচড়া করলেও বেশি বেগ পোহাতে হয় না। অন্যদিকে নীরের মাথায় রেজার ছোঁয়াতেই মাথা এপাশ ওপাশে টানমা রতে থাকে। তারপর আবার হাত বাড়িয়ে মাথায় দিতে নেয়, বেঁকে ওঠে কাঁদতে নেয়। প্রত্যাশা এসব দেখে বলল, নীরটা খুব পচা। নীরটা যা জ্বালাতন করে না। উফ, নিভৃ কি সুন্দর চুপচাপ ছিল। এ তো হয়রানি করে ছাড়ছে। নীলাশা সাবধানে কাজটা করতে করতে মৃদু হেসে বলল, বাচ্চারা এটুকু করে থাকে। নিহারিকা নিভৃর গায়ে বেবি সোপ ঢেলে গোসল করিয়ে শরীর মুছে অলিভ অয়েল মালিশ করে দিচ্ছেন। নীরের নড়াচড়া দেখে প্রত্যাশা কিয়ে উঠল। নীলাশা বলল, তুই এমনভাবে ধমকাচ্ছিস যেন ও বুঝতে পারছে। আরে দেখছ না, কেমন বেঁকে বেঁকে উঠছে। নীলাশা হঠাৎ বলল, প্রত্যাশা, শুনছি নির্বের নাকি রাজশাহীতে বদলি হবে। তোরাও কি যাবি? বদলির প্রক্রিয়া চলমান রয়েছে, তবে নীরব জানিয়েছে কিছু কজ দেখিয়ে প্রয়োজনীয় ভিত্তিতে লিখিত প্রতিবেদন দাখিলের মাধ্যমে আপাতত বদলি আদেশ স্থগিত রাখার চেষ্টা করবে। বর্তমানে পারিবারিক পরিস্থিতি, বিশেষ করে বেবিদের দিক বিবেচনায় এখনই বদলি হলে সমস্যা হতে পারে। তাই ও চাইছে না এক্ষুনি বদলি হোক। পরবর্তী সময়ে বদলিতে ওর আপত্তি থাকবে না। ওহ আচ্ছা, তুই একা একা ওদের সামলাতে পারবি না? মানে এখানে সবাই রাখে, তাই বলছি আর কি। নীরব বলেছে 2 জন হেল্পিং হ্যান্ড রাখবে। রাতে তো আমি আর নীরবই ওদের রাখি। আমার তো আর অন্য কোনো কাজ নেই, শুধু এদেরকেই দেখে রাখব। নীলাশার মুখটা মলিন হয়ে আসে। জোরালো নিঃশ্বাস ফেলে মৃদুস্বরে বলল, প্রত্যাশা, তোর একটা কথা মনে আছে? কি হো? তুই তো বলেছিলি কখনো যদি তোর কাছে কেউ কিছু চায়, তাকে শূন্য হাতে ফিরিয়ে দিবি না। তোর সাধ্যের মধ্যে থাকলে দিবি। ধর আমি কিছু চাইলাম, তুই কি তোর সেই কথাটা রাখতে পারবি? প্রত্যাশার কপালে সূক্ষ্ম ভাঁজের উদয় হল। মুহূর্তেই ভাবল, আপু কি চাইবে? কি বা চাইতে পারে? শাড়ি গহনা আমার চেয়ে আপুর কগুণ বেশি। জিজুর স্যালারি নির্বের চেয়ে ডাবল। তাহলে আমার কাছে আপুর চাইবার কিভা আছে, যেটা আপুর কাছে নাই? মুহূর্তেই বাচ্চার কথাটা মস্তিষ্কে বলের মতন ঢপ খেল। প্রত্যাশার বুকটা ছলাৎ করে উঠল। শাশুড়ির কাছে থাকা নিভৃর দিকে একপল চাইল, তারপর কোলের ভেতর থাকা নীরকে এক হাতে চেপে ধরল। প্রত্যাশার মুখটা রক্তশূন্য হয়ে আসল। নীলাশা তাচ্ছিল্য হেসে বলল, পাস না, আমি অমন কিছুই চাইব না। আসলে জানিস প্রত্যাশা, সব জিনিসই দেয়া যায় না। বাচ্চাদের শুয়ে 3 রড বিশিষ্ট বেবি মশারি দুজনের উপরে দুটো দিয়ে দেয় প্রত্যাশা। এর মধ্যে নীরব এসে মৃদুস্বরে জিজ্ঞাসা করল, প্রত্যাশা টাওয়েল কই? ব্যালকনিতে।
ব্যালকনিতে দেখে আসলাম, নেই জন্য তো জিজ্ঞেস করছি। হঠাৎ মনে পড়ার মতো করে বলল প্রত্যাশা। ওহো, টাওয়েল দুটোই কেচে দেয়া হয়েছিল। পরি বোধহয় ছাদে শুকাতে দিয়েছে। আচ্ছা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। তুমি থাকো, আমি আনছি। বলেই নীরব বেরিয়ে যায়। এর মধ্যে নীলাশা আসল হাতে একটা প্যাকেটটা প্রত্যাশার হাতে দিয়ে বলল, নিভ্র আর নীরের জন্য আমাদের তরফ থেকে ছোট্ট গিফট বানাতে দিয়েছিলাম, তাই একটু সময় লাগল। প্রত্যাশা খুলে দেখল, দুটো লাল রঙের বক্স, ভেতরে দুটো চেইন জ্বলজ্বল করছে। ইতস্তত করে বলল, আপু, স্বর্ণের তো এখন অনেক বেশি দাম। এত মোটা মোটা দুটো চেইন না দিলেও পারতে। ওরা ছেলে মানুষ, স্বর্ণ তো পরা হবে না। তাই বলছি। নীলাশা ঠোঁটে হাসি টেনে বলল, এটুকু কিছুই না। ওরা আমাদের পরিবারের চোখেরমণি, ওদের জন্য তো সবটাই দিতে রাজি। এর মধ্যে শুয়ে দিতে না দিতেই নিভ্র কেঁদে ওঠে। প্রত্যাশা রাগ করে মশারি সরিয়ে কোলে তুলতে তুলতে বলল, 5 মিনিটও হলো না ওঠে পড়ল। এদের জ্বালায় জীবনটা তেনা তেনা হয়ে যাচ্ছে। থেমে নীলাশার দিকে তাকিয়ে বলল, আপু একটু ধরবে ওকে, আমি গোসল করব। নীলাশা বলল, তোকে এভাবে বলতে হবে ধরবে? আমি ফ্রি আছি দে। প্রত্যাশা কোলে দিতে দিতে বলল, নীরবকে বলে দেব ওর বদলি হলেও আমি কোথাও যাচ্ছি না। তোমরা সবাই আছো বলেই এখন অতটা মনে হচ্ছে না। বাসায় যতই হেল্পিং হ্যান্ড রাখুক, তাদের কাছে বাচ্চা দিয়ে নিশ্চিতে থাকা যায় নাকি? নিউজে কত কি দেখা যায়। না না বাবা, আমি এখানেই থাকব। নীরব প্রতি সপ্তাহে আসবে, তারপর প্রমোশন হয়ে এসপি হতে পারলে যেন এখানে চলে আসে। নীলাশা নিভ্রুর গালে চুমু খেয়ে বলল, তোরা বাসায় গেলে আমি কিন্তু আমাদের রাজপুত্রদেরকে খুব মিস করব রে প্রত্যাশা। প্রত্যাশা জামা কাপড় হাতে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলল, আমি যাচ্ছি না। নিভ্রু আঙুল চুষতে থাকে। নীলাশা বলল, প্রত্যাশা, নিভ্রের বোধহয় খিদে লেগেছে। ওয়াশরুমের ভেতর থেকেই গলার স্বর বাড়িয়ে বলল প্রত্যাশা, একটু ফিডার বানিয়ে খাইয়ে দাও। নিভ্রকে বিছানায় শুয়ে তারপর ফিডার বানায় নীলাশা। তারপর বাবু মেরে বসে নিভ্রকে কোলের ভেতর নেয়। সযত্নে ফিডার খাইয়ে দিতে থাকে। বাচ্চা দুটোর প্রতি একটা অদৃশ্য টানমায়া দিনকে দিন বাড়ছেই। ওদেরকে আগলে রাখতে গিয়ে অজান্তেই নিজের মধ্যে একটা মাতৃটানের সৃষ্টি হয়। একদম নিজের মনে হয়। প্রত্যাশাকে কিছু বলতে গিয়েও বারবার আটকে যাচ্ছেন অধরা। বিবেকে বাঁধছে। অবশেষে দ্বিধাদ্বন্দ্বের দোলাচল থেকে বেরিয়ে আলতো গলায় ডাকলেন অধরা। প্রত্যাশা বাচ্চাদের কাঁথা ভাঁজ করছিল। বলল, হ্যাঁ আম্মু, বলো। অধরা করুণ স্বরে বললেন, তোর কাছে একটা অন্যায় আবদার করলে তুই কি আম্মুর উপর রেগে যাবি? খুব বেশি ক্ষোভ জমবে কি? দুপুর থেকেই প্রত্যাশার বুকটা ভারী ভারী ঠেকছিল। আকস্মিক মায়ের অমন কথায় বুকটা ধক করে উঠল। তবুও কম্পমান স্বরে বলল, বলো। অধরা সহসাই বলে উঠলেন, বোনের জন্য পারবি স্যাক্রিফাইস করতে? নীলাশাটা না একদম ভালো নেই ও বাইরে প্রকাশ করে না, কিন্তু ভেতরে ভেতরে গুমরে ছে। মেয়ের জন্য এক মায়ের এই চাওয়াটা কি খুব বেশি অন্যায়? প্রত্যাশার পুরো পৃথিবী দুলে উঠল। হাতে থাকা কাঁথাটা হাতের ভেতর থেকে পড়ে গেল। আর্তনাদ করে উঠল, আম্মু, কি বলছো এসব? অধরার চোখে অশ্রু টলমল করছে। ধরা গলায় বললেন, ও তোর সন্তানকে আগলে রাখবে। বিশ্বাস কর, তুই দেখিস তোর ছেলেকে ভালো রাখবে। প্রত্যাশার চোখ জ্বালাপোড়া করছে। ও জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, আম্মু, আমি বেঁচে থাকতে আমার সন্তানকে ভালো রাখার দায়িত্ব অন্য কাউকে কেন দিব? আমি কি মতারা চিহ্ন রেগেছি? অধরা দাঁত চেপে কান্না সম্বরণ করলেন। প্রত্যাশা, তুই তো ছোট থেকেই খুব মহান। সবার প্রতি তোর টান। নিজের টিফিন বান্ধবীদের সাথে ভাগ করে খেতি। মাঝে মাঝেই এটা ওটা অসহায় কাউকে দিয়ে আসতিস। আমার নীলাটার সবথেকেও আজ একটা বাচ্চার জন্য অসহায়। প্রত্যাশা অদৃশ্য হাতে 2 হাত কানে চেপে ধরল। শক্ত কণ্ঠে বলল, আম্মু, সবকিছু ভাগ করা যায় না। অবলীলায় সব দেয়া গেলেও কিছু কিছু জিনিস কখনোই দেয়া সম্ভব নয়। আম্মু, এভাবে বলো না, প্লিজ। বাচ্চাদের দিকে আঙুল তাক করে ভেজা গলায় বলল প্রত্যাশা, আম্মু, ওরা জনেই আমার প্রাণ। ওদেরকে এই পৃথিবীতে আনতে আমি কতটা কষ্ট সহ্য করেছি, সেটা কেবল আমিই জানি। ছোট প্রাণ দুটো তিলে তিলে আমার মধ্যে বেড়ে উঠেছে। আমি ভারী পেট নিয়ে ঠিকঠাক চলতে পারিনি। রাতের পর রাত আমার নির্ঘুম কেটেছে। ওদেরকে পেটে নিয়ে আমার বসতে সমস্যা হয়েছে, শুতে সমস্যা হয়েছে। মাঝে মাঝে নিঃশ্বাস ফেলতেও আমার সমস্যা হয়েছে। 9টা মাস কষ্ট করে
মৃত্যু যন্ত্রণা সমপ্রসব বেদনা সহ্য করেছি। তারপর যখন ওদের মুখটা দেখলাম না, এক নিমিষে আমার সব কষ্ট উবে গেল। আমার মধ্যে এক আকাশ ভালোবাসা জাগ্রত হল। ওদের নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেয়ার বাসনা জাগল। আম্মু, ও আম্মু, আমি আমার সেই সন্তানকে কি করে অন্যকে দেই? অধরা বাকরুদ্ধ, কথা বলার ভাষা হারিয়ে ফেললেন। নিজের মনটাকে পাথর বানিয়ে তবুও বললেন, প্রত্যাশা, আমি জানি তোর বুক ফেটে যাচ্ছে। তুই যা বলছিস তাতেই তোর মায়ের বুকও ছিঁড়ে যাচ্ছে। কিন্তু আমিও যে মা, আমার নীলাটা তোরই মতো একদিন পেটের সন্তান চেয়েছিল, পাইনি। ওর মুখের দিকে তাকাতে পারছি না। প্রত্যাশা, তুই হয়তো আমাকে অভিশাপ দিবি, ঘৃতারা চিহ্ন না করবি। দে তোর মায়ের মুখে সেই ঘৃতারা চিহ্ন না। কিন্তু মা হয়ে আমারও বুকটা আজ ভিক্ষুকের মতো করে দাঁড়িয়ে আছে। তোর পায়ে পড়ে চাই না, তবু আমার বুকের ভেতর যে আরেকটা মায়ের কান্না জমে আছে। প্রত্যাশা, তুই চাইলেই আবার মা হতে পারবি। নীলাটা যে তা কখনোই পারবে না। একবার ভেবে দেখ না। মায়ের ব্যাকুলতা প্রত্যাশার মাতৃমনে তেমন প্রভাব ফেলল না। ও ফুপিয়ে ওঠে বলল, আম্মু, তুমি কি প্রতিদান চাইছ? এতিম কুড়িয়ে পাওয়া আমিকে মানুষ করার ঋণ শোধ করতে বলছ? বুক ভেঙে আসছে কান্নায়। এক মুহূর্ত থেমে পরক্ষণেই বলল ফের, জানি তোমার ঋণ কখনোই শোধ করা যাবে না। তুমি দয়া করে না আনলে হয়তো এই পৃথিবীতে আমার অস্তিত্বই থাকত না। আবার থাকলেও রাস্তায় ঘুরে অসহায়ের মতন সকলের লাথি গুড়ি খেয়ে বেঁচে থাকতে হতো। যেখানে তোমরা আমাকে একটা সুন্দর জীবন দিয়েছ, যখন যা চেয়েছি তাই দিয়েছ, ভালোবাসা দিয়ে বড় করেছ, স্বাধীনতাও দিয়েছ। সবশেষে তোমাদের জন্যই আজ আমি এই ঘর, এই সংসার পেয়েছি। সৃষ্টিকর্তা আমাকে চাঁদের মতন দুটো সন্তান দিয়েছেন। একজন মানুষের সুখী হতে যা লাগে আমার সে সব আছে। নিঃসন্দেহে আমি পৃথিবীর সুখী নারীদের মধ্যে একজন। এসব কিছু তো তোমাদের বদৌলতেই। আল্লাহ তোমাদেরকে মাধ্যম বানিয়ে আমাকে দিয়েছেন। এই ঋণ শোধ করা অসম্ভব। অধরা অসহায়ের মতন বললেন, প্রত্যাশা, তুই বলতে পারবি তোকে আর নীলাকে কখনো ভিন্ন চোখে দেখেছি? তোকে এমনভাবে রেখেছি কখনো টের পেতেই দেইনি। আমি তোর কাছে চাইলাম, এর মানে এই নয় তোর কাছে প্রতিদান চাইছি। তুই আমার মেয়ে, আমি তোকে তাই জানি, সেভাবেই আদর আহ্লাদ দিয়ে বড় করেছি। কান্নার শব্দ আটকাতে প্রত্যাশা ওড়নাটা মুখে টেনে নেয়। নিঃশ্বাস যেন কণ্ঠনালীতে আটকে আসছে ওর। এর মধ্যে কারো ধাক্কায় দপ করে চোখ মেলে চায় প্রত্যাশা। মাথার উপর সিলিংটা ঘুরছে, উপরে ছাদ। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল, আর ফুপাচ্ছিল প্রত্যাশা। নির্বের ঘুম ভেঙে যায়। ও এক হাতে আলতো করে প্রত্যাশাকে মৃদু ধাক্কা দিয়ে ডেকে ওঠে, প্রত্যাশা, প্রত্যাশা। কি হয়েছে? প্রত্যাশা এবারে ধরফিয়ে ওঠে বসল। কপালে ঘাম জমেছে, বাহু টেনে ঘামটুকু মুছে নেয়। গলা শুকিয়ে কাঠ হয়ে এলোর। জিভ দিয়ে ঢোক গিলে বলল, দুঃস্বপ্ন দেখেছি একটা। নীরব ওঠে বেডটেবিল থেকে পানির বোতল নিয়ে মুখ খুলে বাড়িয়ে বলল, পানি খাও। হু বলেই বোতল হাতে নিয়ে মুখ লাগিয়ে ঢকঢক করে পানি খেল প্রত্যাশা। পরপর ঘুমন্ত বাচ্চাদের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস টেনে নিল। নীরব বোতলটা হাতে নিতে নিতে জিজ্ঞেস করল, বুঝতে পেরেছি খারাপ কোনো স্বপ্ন দেখেছ। বাদ দেও, স্বপ্ন স্বপ্নই। হু নীরব তীক্ষ্ণ দৃষ্টিতে ফের সুধাল, ঠিক আছো তুমি? প্রত্যাশা ঠোঁটে হাসি টেনে বলল, হ্যাঁ, ঠিক আছি। নীরব প্রত্যুত্তরে স্মিত হাসল। অতঃপর হাতের বোতলটা মুখের সামনে ধরতেই প্রত্যাশা সেদিকে তাকিয়ে তড়িঘড়ি বলে উঠল, আমি মুখ লাগিয়ে খেয়েছি। এটো তো। নীরব মাছি তাড়ানোর ভঙ্গিতে প্রত্যাশার মতো সেও মুখ লাগাল। তৃপ্তি সহকারে কঢোক পানি গিলে মৃদু হেসে বলল নীরব, এ আর এমন কি, যেখানে সকাল বিকাল তোমার ঠোঁটের স্বাদ নেই? প্রত্যাশা বাঁকা চোখে তাকাল। ঠোঁটে দুষ্টু হাসি টেনে মুখটা এগিয়ে আনল নীরব। ফিসফিসিয়ে বলল, অনেকদিন থুতু যুক্ত চুমুটা খাওয়া হয় না। কাম ফাস্ট। প্রত্যাশা চোখ বড় বড় করে চাইল। ঝটিকায় দুটো আঙুল নির্বের ঠোঁটের উপর দিয়ে থামিয়ে দিল। হালকা কেশে বলল প্রত্যাশা, উহুম উহুম। ছেলেরা বড় হচ্ছে, এবারে তো একটু রোমান্টিকতা কমান। আমার রোমান্টিকতা তো তোমার উপর ঠিকঠাক এপ্লাই করতেই পারিনি। তার আগেই বাবা হয়ে গেলাম। সেই থেকেই ধৈর্যর পাহাড় গেড়ে চলছি। বলেই এক ঝটকায় প্রত্যাশাকে টেনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে শুয়ে পড়ল নীরব। প্রত্যাশা উপরে উপরে বিরক্ত দেখিয়ে বলল, উফ নীরব, আপনি খুব জ্বালাচ্ছেন। আপনার ছেলেদের জ্বালাতনে আমি অস্থির। এদিকে রাত এলে আপনার জ্বালাতন সাথে হয় বাড়তি। দেখতে দেখতে অনেকগুলো মাসকে তারা চিহ্নটে গেছে। নিভ্র নীর এখন 7 মাসে পা দিয়েছে।
ওরা দুজনেই ধীরে ধীরে বসতে শিখছে, তবে এখনও হামাগুড়ি দিতে শেখেনি। এদিকে নিভা নিচ্ছের অভিভাবকত্বের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নিতে চেয়েছিল, কিন্তু সমস্যা হল, ইচ্ছে নীরব বলতেই পা গ ল। ইচ্ছের স্কুলের অভিভাবক সম্বন্ধীয় বৈঠকে নীরব যায়। স্কুলে বন্ধুদের দেখিয়ে আনন্দে ঝুমঝুম করে বলে ওঠে, ওই যে আমার পাপা আসছে। আমার পাপা আমাকে অনেক আদর করে। অন্যদিকে অসুস্থ ভাইকে ছুঁয়ে করা নির্বের অঙ্গীকার। ভাইয়ের অস্তিত্বকে আগলে রাখবে আজীবন। ইচ্ছে নির্বের কাছে কেবল শুধুমাত্র দায়িত্ব নয়, বরং প্রয়াত ভাইয়ের রেখে যাওয়া আমানত। সব দিক বিবেচনায় শেষমেশ নীরবই ইচ্ছের অভিভাবক হয়েছে। অবশ্য সবারই আদর আর স্নেহে ইচ্ছে বেড়ে উঠছে। ডট ডট সময়টা ৩টে নাগাদ। আচমকা মুখের উপর গরম গরম পানি পোড়ায় ঘুমের মধ্যে ধরফিয়ে ওঠে প্রত্যাশা। চোখ মেলে নিজেকে বিছানায় আবিষ্কার করে চারিপাশে উষ্ণ পানির উৎস খুঁজতে থাকে। জানালা দিয়ে বৃষ্টির ছাট এসেছে কি না দেখতে তাকালো। জানালা দিয়ে আকাশ ঝকঝকা দেখা যাচ্ছে। বেকুবের মতন মুখটা উঁচিয়ে এইবার ছাদের দিকে চায়। পরপর নজর যায় বিছানার এক কোণে থাকা নীরের দিকে। নীর 2 পা হাত নেড়ে নেড়ে খেলছে। পায়ের আঙুল টেনে মুখে পুড়েছে সে। প্রত্যাশা এক ঝটকায় উষ্ণ পানির উৎস টের পেল। মুখের উপর পড়া পানি ওড়না টেনে মুছে নেয়। তারপর বাঁকা চোখে তাকিয়ে নীরের গাল টিপে বলে প্রত্যাশা, ও হে, এসপি সাহেবের ছোট ছেলে, এটা কি হলো? যেখানে শুয়ে রেখেছিলাম সেখানে তো নেই। আবার ট্যাপ ছেড়েছ তো ছেড়েছ, একদম মাম্মামের মুখের উপর এসে পড়েছে। আরেকটু হলেই তো মুখের ভেতর চলে যেত। ও আক, ও আক, মুখ বিকৃত করে ওয়াক ওয়াক করে প্রত্যাশা। নীর সেটা দেখে ঠোঁট নেড়ে খিলখিলিয়ে হেসে ওর ভাষায় শব্দ করতে থাকে। গগগুগ। প্রত্যাশা এক হাতে ছেলের পেটে সুরসুরি দিতে দিতে বলল, এই চাইনিজ ভাষী, কি বললে কিছুই বুঝলাম না। গগগ আবার কি? সুরসুরিতে নীর খলখল করে হাসতে থাকল। হাত পা সাইকেল চালানোর মতো নাড়াল। ছেলেকে টেনে বিছানার মাঝে আনে প্রত্যাশা। কোথায় শুইয়েছিল? গেছে কোন কোণে? প্রত্যাশা ওয়াশরুম থেকে মুখ ধুয়ে বের হতেই নীরব রুমে প্রবেশ করে। ইচ্ছে নির্বের পিছনে, কাঁধে স্কুল ব্যাগ। আজ স্কুলে অভিভাবক সম্বন্ধীয় মিটিং ছিল দুপুরের পরে। নীরব অফিস থেকে সোজা সেখানে গিয়েছিল। প্রত্যাশা ছেলেকে কোলে নিয়ে এগিয়ে আসতে আসতে বলল, নীরব জানেন আপনার ছোট ছেলে কি করেছে? প্রত্যাশা নালিশের সুরে বলে। নির্বের ঠোঁটে চাপা হাসি ফুটল। ঘর্মাক্ত শরীরেই ছেলেকে কোলে নিয়ে আদর করতে করতে বলল, ব্যাপার না। ইচ্ছে ঝুমঝুম করে ওঠে। ভাইয়া। নির্বের কোল থেকেই নীর ওর ভাষায় চেঁচিয়ে উঠল, ককু। প্রত্যাশা এগিয়ে ইচ্ছের পিঠ থেকে ব্যাগ খুলতে থাকে। নীরব জিজ্ঞেস করল, নিভ্র কোথায়? ঘুম থেকে জেগে নিভ্র বাইরে যাওয়ার জন্য জ্বালাচ্ছিল। শুধু বাইরের দিকে ঠেলছিল। আপু দেখে বাইরে নিয়ে গিয়েছে। তুমি নিশ্চয় বকেছিলে? প্রত্যাশা মুখটা কাচুমাচু করে বলল, আরে না, আপনার মনে হয় আমি শুধু আপনার ছেলেদের বকাঝকা করি। নীরের গালের সাথে গাল ঠেকাল নীরব। বলল, ওরা জ্বালাতন করলেই তুমি ঝাড়ি মারো, আমি জানি। সারাদিন বাসায় থাকেন না, তাই ওদের জ্বালাতন টের পেলেন না। যে রাখে সেই জানে। নির্বের গালের সাথে থুতু মাখিয়ে কামড়ানোর চেষ্টা করতে করতে নীর চেঁচিয়ে ওঠে, বাবা বা বাব্বা। নীরব ছেলের মুখে চুমু খেতে খেতে বলল, হ্যাঁ বাবা, বাবা আমার। ইচ্ছের ড্রেস খুলে দিতে দিতে বলল প্রত্যাশা, ওকে আমার কাছে দিয়ে ফ্রেশ হয়ে আসুন। নিহারিকা আর মাহবুব সাহেব দূর সম্পর্কীয় আত্মীয়ের ছেলের বিয়ের দাওয়াতে গিয়েছেন। শর্মিলা বাবার বাড়ি। প্রত্যাশা ইচ্ছের জন্য দুধ কলা ভাত মাখিয়ে দিল। ইচ্ছে চামচ দিয়ে এটা একাই খায়। নীরব ডাইনিংয়ে নীরকে কোলে নিয়ে বসে। প্রত্যাশা ভাত বেড়ে দিল। নীরব বলল, তুমি খেয়েছ? না, ওদের সাথে ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া হয়নি। বসো, একসাথে খেয়ে নাও। প্রত্যাশা নীরের দিকে তাকাতেই নীরব বলল, নীরকে কোলে নিয়েই আমি খাচ্ছি। প্রত্যাশা চেয়ার টেনে বসল। নীরকে কোলে নিয়ে খেতে গিয়ে বিপত্তি বাঁধল। নীর হাত বাড়িয়ে প্লেটে থাবা দিতে যায়। প্রত্যাশা বলল, নীর কিন্তু আপনার ভাত মাখিয়ে দিবে, সাবধান। নীরব হেসে বলল, এদের থাবা চিতার চেয়েও ফাস্ট দেখছি। এভাবে খাওয়া যাচ্ছিল না জন্য। প্রত্যাশা উঠে বলল, দিন ওকে আপুর রুমে রেখে আসি। ডট বাগান থেকে ঘুরে এসে নীলাশা নিভ্রকে নিয়ে রুমেই আছে। প্রত্যাশা রুমে ঢুকে দেখে নিভ্র নীলাশার পেটের উপর বসে। নীলাশা ছোট্ট হাত দুটো ধরে এটা সেটা বলছে। আর ছোট্ট নিভ্র চেঁচিয়ে চেঁচিয়ে উঠছে, সাথে মুখে খই ফোটা হাসি। এগিয়ে নীরকে বেডে বসিয়ে দিতে দিতে বলল প্রত্যাশা, আপু নীরকে দেখো। নীলাশা হাস্যোজ্জ্বল মুখে বলল,
আচ্ছা। এর মধ্যে নীলাশার কপালে ভাঁজ পড়ল। গরম পানি পেট গড়িয়ে বিছানায় পড়ল। নীলাশা হাসতে হাসতে বলল, এই রে কি করলে বাবা আমার। প্রত্যাশা হেসে ফেলে বলল, এদের দুটোর কাজই তো এটা। আপু তুমি এরপর থেকে ডায়াপার পরিয়ে কোলে নিবে। নীলাশা উঠে বসল। দুই ভাইকে পাশাপাশি বসিয়ে বলল, আরে না করে। বাচ্চারা ঘন ঘন হিসু করবে, এটাই স্বাভাবিক। বেশি ডায়াপার পোড়ালে র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। দুই ভাই বিছানায় একে অপরের দিকে তাকিয়ে খাবলে ধরতে নেয়। নীলাশা সামলে জনের হাতে খেলনা দিল। খাবার মুখে পুড়ে চিবাতে চিবাতে জিজ্ঞেস করল নীরব, মা বাবা কখন আসবে? সন্ধ্যায় আসবে। হঠাৎ কিছু মনে পড়ার মতো করে বলে উঠল প্রত্যাশা। ওহো, আপনাকে একটা কথা বলতেই ভুলে গিয়েছি। আপু বলেছে জিজু আপনাকে সন্ধ্যায় বাসায় থাকতে বলেছেন। কি যেন জরুরি কথা আছে। কি ব্যাপারে জানো? জানি না। জিজুকে দেখলাম কতগুলো কাগজপত্র নিয়ে সকালে হন্তদন্ত হয়ে বেরোতে। বুঝতে পারছি না। সেদিন সন্ধ্যায় বাবা চাচ্চু আর ছোট ভাইয়ের সাথে বসে বলে নিবিড়ের নামে একটা এতিমখানা করবে। ওর এই সিদ্ধান্তে দ্বিরুক্তি না করে সবাই সহমত পোষণ করে। মাহবুব সাহেব ছেলের এমন মহৎ উদ্যোগে মুগ্ধ হন। উনি নিজ থেকেই যতটুকু পারেন ততটুকু দিয়ে পাশে দাঁড়াতে চান। ইচ্ছের অংশটা রেখে নির্বের সম্মতিক্রমে নির্বেরটা সহ তার কাছে গচ্ছিত সবটুকু অর্থ নিভানের হাতে তুলে দেন। এত বড় একটা কাজে কম তো আর খরচাপাতি হবে না। সিংহভাগই নিভান বহন করে। নীরব ছোট চাচ্চুও সাপোর্ট করেন এবং বলে তারাও প্রতিমাসে যতটুকু পারে দিয়ে পাশে থাকবে। খুব বড় পরিসরে না হলেও ছোট পরিসরে একটা সুন্দর এতিমখানা গড়ে তোলা হয়। কিছু এতিম শিশুর থাকা খাওয়া দেখাশোনাসহ দিনী শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। তারা যেন ভালো মানুষ হয়ে বড় হতে পারে। নিভান সবকিছু আন্তরিকতার সাথে দেখাশোনা করছে। কোল থেকে নামালেই দুই ভাই হামাগুড়ি দিয়ে পুরো বাসা দাপিয়ে বেড়ায়। তবে নীর একটু বেশি চঞ্চল। নিভ্রু বরং শান্ত স্বভাবের। দেখতে দুজন একেবারে হুবহু না হলেও যমজ বলেই বোঝা যায়। নীর যেন নির্বের কার্বন কপি, ধবধবে ফর্সা গায়ের রং। আর নিভ্রটা লালচে ফর্সা, মায়াভরা মুখ, গোলগাল গড়ন। প্রত্যাশার দিকটা একটু বেশি পেয়েছে নিভ্র। প্রত্যাশার ভাষ্যমতে নীর এত লাফঝাপ করে, এক দণ্ড স্থির থাকে না। তাই খাওয়ালেও শরীরে লাগছে না, সেই জন্য শুকনো। নিভ্রটা লক্ষ্মী, স্থির থাকে বলেই একটু গোলুমুলু। প্রত্যাশার দ্বিতীয় বর্ষের টেস্ট পরীক্ষা কাল থেকে শুরু। সময়টা সন্ধ্যা 7:30। বিছানায় বসে বই নিয়ে পড়ছিল প্রত্যাশা। নীরের সামনে খেলনার স্তূপ, কিন্তু সেদিকে তার একটুও মন নেই। বারবার হামাগুড়ি দিয়ে প্রত্যাশার কাছে আসে, বই টেনে নেওয়ার চেষ্টা করে। কখনো বইয়ের পাতা টানছে, কখনো মায়ের হাত ধরে টানাটানি। একসময় বিরক্ত হয়ে ধমকের সুরে বলল প্রত্যাশা, নীর। একটু জোরে বলায় নীর আহ্লাদে ঠোঁট ফোলাল। প্রত্যাশা বইটা ওর সামনে ধরে বলল, পড়বে তুমি? নাও আমার পড়া তুমি পড়ে দাও। উফ, তুমি একেবারে দুষ্টু ছেলে, একটুও স্থির থাকতে পারো না। নীর দুই হাত বাড়িয়ে বইটা খাবলে ধরতে চাইল। প্রত্যাশা এক টান মেরে বইটা সরিয়ে নিতেই নীর শব্দ করে কেঁদে উঠল। ছেলেকে কোলে তুলে নিতে নিতে বলল প্রত্যাশা, খেলনার পাহাড় করে দিয়েছি, তবু তোমার চোখ পড়েছে এই বইটাতেই। আর না দিলেই গলা ফাটিয়ে কান্না করা। নীরের কান্নার শব্দ বাড়ল। প্রত্যাশা তড়িৎ ছেলেকে বুকের সাথে জড়িয়ে মাথাটা নিজের কাঁধে রাখল। পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে বলল, ও কাঁদে না। মাম্মা আর বকবে না শোনা। চুপ করো এখন। কান্নার বেগ থামিয়ে নীর নিজের ভাষায় কিছু একটা বলতে বলতে চেঁচিয়ে উঠল, দাদা গা। দুজনের মুখেই আধো আধো বুলি ফুটতে শুরু করেছে। দাদা, আব্বা, মা, বাবা কখনো স্পষ্ট, কখনো অস্পষ্ট আওড়ায়। নির্বের উপরে রাগ হচ্ছে প্রত্যাশার। এখনো আসছে না জন্য। নিভ্র আবার বাইরে যাওয়ার জন্য ছটফট করে। তাকে কোলে নিয়ে বাইরে ঘোরো, কোনো শব্দ নেই। সকাল সন্ধ্যা নিয়ম করে বাইরে নিভান নিয়ে যায় তাকে। নীরকে সামলে পড়া কোনোভাবেই সম্ভব নয়। শেষমেশ হাল ছেড়ে প্রত্যাশা বলল, চলো, তোমাকে দাদুর কাছে দিয়ে আসি। নিহারিকা বিছানায় শুয়েছিলেন। মাথাটা হালকা যন্ত্রণা করছে। প্রত্যাশা ছেলেকে কোলে নিয়ে তার ঘরে ঢুকতেই বলল, মা আছেন? আসো। বাবা এখনো আসেনি? না, সে তো ঈশার নামাজ পড়ে আসে। খুব কমই এই সময় আসে। শরীর খারাপ থাকলে তবেই তাকে এই সময় রুমে পাওয়া যায়। প্রত্যাশা বলল, আপু ইচ্ছেকে পড়াচ্ছে, ছোট মা আনিশাকে। সবাই ব্যস্ত। কাল আমার পরীক্ষা,
আর এদিকে আপনার ছোট ছেলে এখনও ফিরল না। একটুও পড়া হচ্ছে না এই বাচ্চাদের নিয়ে। বই সামনে ধরলেই হামলে পড়ছে। নিভ্রকে তাও জিজু নিয়েছে। নিহারিকা উঠে বসে বললেন, ছোট দাদুভাইকে আমার কাছে দিয়ে যাও। বিছানায় নামিয়ে দিতেই নীর কলকলিয়ে হেসে হামাগুড়ি দিয়ে পালিয়ে গেল ওপাশে। প্রত্যাশা কোমরে একটা হাত রেখে বলল, এর সাথে একা পারবেন আপনি? এত আপনাকে খাটিয়ে মাতারা চিহ্ন রবে। বাবা থাকলে তবুও। নিহারিকা হেসে বললেন, অতটাও বুড়ি হইনি যে তোমার ছেলের সাথে পারব না। বলেই নীরকে কোলে তুলে নিলেন। ছোট্ট মুখে চুমু খেয়ে আদর করে বললেন, আমার দাদুভাই লক্ষ্মী হয়ে থাকবে। তুমি নিশ্চিন্তে পড় গিয়ে। দাদুভাইয়ের সাথে আমি খেলব। ছোট দাদু ভাই চলো তোমাকে গল্প শোনাই। নীর দুইটা আঙুল মুখে দিয়ে শব্দ করল, ব্রু ভু। প্রত্যাশা হেসে বেরিয়ে গেল। নীর সারা বিছানা ছুটাছুটি করছে। নীরব নিবিড় সেইম দেখতে ছিল। তাই নীরকে দেখলেই নিবিড়ের মুখটা ভাসে। নিহারিকার চোখ ছলছল করে উঠল। এদের দুজনকে দেখলেই তার যমজ ছেলেদের পুরনো স্মৃতি উকি দেয়। তখন মায়ের মনটা হুহু করে কেঁদে ওঠে। রাত 9টা 3 বাজে। নীরব মাত্র ফিরল। ফিরেই ছেলেদের কথা জিজ্ঞেস করে, যদিও জানে কোথায় থাকতে পারে। প্রত্যাশা এক চোট ঝাড়ি মেয়ে তারা চিহ্ন রে বলে। তারপর বইটা রেখে ছেলেদের আনতে যায়। শাশুড়ির রুমে গিয়ে শুনল নীলাশা নিয়েছে। নীলাশার রুমের দোরগোড়ায় দাঁড়াতেই নীরের খিলখিল হাসির শব্দ আসল। এদের ঘুমানো লাগবে না, এখনও জেগেই আছে। ভেতরে এগিয়ে যেতে যেতে বলল প্রত্যাশা। রুমের মাঝে থাকা মখমলের কার্পেটের উপর খেলনা গাড়ি এটা সেটা ছড়ানো। নীলাশা নীরের সাথে খেলছে। নীলাশা মুখের সামনে কুশন ধরে আড়াল করছে, আবার মুখটা বের করতেই নীর খিলখিলিয়ে হেসে উঠছে। প্রত্যাশার কথা শুনে নীলাশা সেদিকে তাকিয়ে বলল, নিভ্রু ঘুমিয়ে পড়েছে। বিছানায় চোখ পড়তেই দেখল প্রত্যাশা, নিভানের বুকের উপর লেপ্টে শুয়ে ঘুমিয়ে আছে নিভ্র। ছোট্ট হাতে নিভানের গলা জড়িয়ে রেখেছে। প্রত্যাশা বলল, ঘুমিয়ে পড়েছে, ওকে খাওয়ানো হয়েছে আপু? ফিডার বানিয়ে খাইয়েছি, তার আগে ডিম সেদ্ধ খাইয়েছিলাম। নীর ডিমের হাফ খেয়েছে। নীলাশা উঠে দাঁড়িয়ে নীরকে প্রত্যাশার কোলে দিয়ে বলল, ছোট বাবাটা যাও ঘুমিয়ে পড়। তারপর প্রত্যাশার দিকে তাকিয়ে বলল, নিভ্রকে আমি দিয়ে আসছি। দেখ কাণ্ড। নিভ্রকে ঘুম পাড়াতে গিয়ে নিভানটাও ওর সাথে ঘুমিয়ে পড়েছে। প্রত্যাশা হেসে বলল, জিজুকে কি বলবো? এদেরকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়ি, অথচ মাঝে মাঝে দেখি এরা জেগেই আছে। নীলাশা ঘুমন্ত নিভ্রকে তুলতে যাবে তখন প্রত্যাশা বলল, থাক আপু, ঘুমিয়ে পড়েছে, তোমাদের কাছেই রাখো। নীলাশা আর কিছু বলল না। প্রত্যাশা নীরকে কোলে নিয়ে রুমে গেল। বাচ্চাদের 7 মাস বয়সে প্রত্যাশা অসুস্থ হয়। সে কি জ্বর! 1 সপ্তাহ বিছানায় ছিল। সেই সময় বাসার সবাই তো আছেই, নীলাশার অবদানও কম নয়। সারাদিন সবাই রাখলেও প্রত্যাশা অসুস্থ রাতে দুটো বাচ্চাকে কিভাবে সামলাবে? নীরব ছেলে মানুষ, মেয়েদের মতো করে বাচ্চাদের দেখভাল করতে পারে নাকি? সেই সময় প্রত্যাশা নিজেই নিভ্রকে নীলাশার কাছে রাতে দিত। নীরটা আবার ছোট থেকেই ফিডার খেতে চায় না। জোর করে মুখে দিলেও জিভ দিয়ে ঠেলে বের করে দিত। নিভান নীলাশা দুজনেই বাচ্চা দুটোকে অনেক আদর করে। নিভান বেশি বাইরে নিয়ে যায় জন্য প্রত্যাশার কোলে থাকলেও নিভানকে দেখলে তার কোলে যেতে ঝাঁপিয়ে পড়ে নিভ্র। জেলের স্যাঁতস্যাঁতে 4 দেয়ালের ভেতর নিস্তব্ধ অন্ধকারে 2 হাতে হাঁটু জড়িয়ে বসে প্রীতি। মুখ লুকিয়েছে হাঁটুর ভাঁজে। চারপাশে শুধু নিঃশব্দ, নিঃসঙ্গতা। চোখের কোণ বেয়ে অঝরে গড়িয়ে পড়ছে নোনা জল। 2 মাসখানেক আগে মায়ের ফাতারা চিহ্ন সি হয়েছে। প্রীতির মনে হয়, তাকেও ফাতারা চিহ্ন শীতে ঝুলিয়ে দিলে ভালো হতো। অন্তত এই জীবন্ত মৃতারা চিহ্ন তত্ত্বর যন্ত্রণা তাকে ছুতে পারত না। সে যে বেঁচে থেকেও মতারা চিহ্ন রে আছে। অহংকার, জিদ, দম্ভ সব এখন ভস্মে পরিণত। বেপরোয়া রাগ, জিদ, আকাশচুম্বী অহং যে জীবনটাকে তুচ্ছ করে ফেলেছিল, আজ সেই জীবনই তার কাছে সেই মতো তেতো ঠেকেছে। সারাক্ষণ অদৃশ্য হতে চিৎকার করে বলে, কারণ নিঃস্বার্থ ভালোবাসাকে পায়ে মারিয়ে বেইমানি করার ফল। তার পবিত্র ভালোবাসার মূল্য না দিয়ে ঠকিয়ে নিজেই নিজের অভিশাপ ডেকে এনেছিস তুই। এসব তুই ডিজার্ভ করিস। আফসোস, আফসোস আর শুধুই আফসোস, সাথে এক সমুদ্র অপরাধবোধ প্রীতিকে কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিনিয়ত। সব শেষ করে এখন মনে হচ্ছে, জীবনটা সুন্দর করে গুছিয়ে নেয়া যেত। জীবনের এই ক্ষতিপূরণ করা আর যে সম্ভব নয়। মেয়েটার কথা ক্ষণেক্ষণেই মনে পড়ে। বাচ্চা মেয়েটার ওই আদুরে মুখটা চোখের তারায় ভাসে।
বুকের সাথে চেপে ধরতে বুকটা হাহাকার করে। তবুও মনকে বুঝো দেয়, শুধু একটাই প্রার্থনা, মেয়েটা ভালো থাকুক, তার পাপের ছায়া ওর উপর আর না পড়ুক। নিবিড়, এই একটা মানুষের নাম মনে উঠলেই নিজেই নিজেকে ধিক্কার ছেড়ে বলতে ইচ্ছে করে, বড্ড অন্যায় করা হয়েছে তার সাথে। ঈশ্বর, যদি স্ট্যান্ড ইন হিসেবে নিয়েও আরেকটু মানিয়ে নেওয়া যেত, মন থেকে তার ভালোবাসাটুকু গ্রহণ করা যেত, তাহলে জীবনের কাহিনীটা আজ অন্যরকম হতো। একটা সুন্দর জীবন, নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে গোটা জিন্দেগি পার করা যেত। এই চার দেয়ালের ভেতর সময় গলে যাবে ধীরে ধীরে। মুক্তি ঠিকই একদিন আসবে, কিন্তু পাপের ভারে প্রতিটা নিঃশ্বাস দগ্ধ হবে। প্রতিটা মুহূর্তে শূন্যতার প্রতিধ্বনি বাজবে মনে। অপরাধে, অনুশোচনায় ফুপিয়ে উঠল প্রীতি। ঠোঁট দুটো কাপল, অস্ফুটে আওড়াল। বাকিটা জীবন এই আফসোসেই কাটবে, ইচ্ছে করেই সব হারিয়েছি। সব খুইয়ে আজ নিজেই নিজের কাছে পরাজিত। জীবনের গল্পে শুধুই শূন্যতার অনুরণন। আমি যে শূন্যতায় পরিপূর্ণ। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সকালের নরম মিঠে রোদ জানালার শুভ্র রঙা পর্দা গলিয়ে রুমে প্রবেশ করছে। সোনালি রোদের রেখা সার্থকের চোখের উপর পড়তেই ঘুমে বিঘ্ন ঘটে। ঘুমোঘুম চোখেই একটা কুশন টেনে মুখের এক পাশে দিয়ে বালিশে মাথাটা গুজলসে। অদ্রিকা রুমের মাঝ বরাবর চুপচাপ দাঁড়িয়ে। পরনে শুভ্র রঙের লেডিস টি শার্ট আর ছাই রঙের ঢিলেঢালা প্লাজো। চুলগুলো হাত খোপা করা, বাতাসে শর্ট হেয়ারগুলো মুখের উপর উড়ছে। অদ্রিকা একবার নিজের কাপা হাতে তাকায়, আবার চোখ চলে যায় সার্থকের দিকে। তারপর আবার হাতের তালুতে থাকা ছোট্ট বস্তুটায় চায়। মুহূর্তেই দুচোখ ছলছল করে উঠল আনন্দে। বুকের ভিতর হাজারটা ব্যাখ্যাতীত আবেগ একসাথে ধেয়ে আসছে ওর। ভেতর থেকে অস্ফুটে বেরিয়ে এল, আলহামদুলিল্লাহ। তন্মধ্যে সার্থকের গলা শুনে মেয়েটা হকচকাল। রুমে পড়ার স্যান্ডেলে পা গলাতে গলাতে চোখে খানিক কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, অদ্রি, কি এমন মনোযোগ দিয়ে দেখছ? হাতের মধ্যে কি ওটা? অদ্রিকা তড়িঘড়ি করে হাতটা পেছনে নিয়ে ফেলে আমতা আমতা করে বলে, কই, কিছু না তো। সার্থক ভ্রু কুচকে এগিয়ে আসতে আসতে সন্নিগ্ধ কণ্ঠে বলল, কিছু না তো, হাতটা পেছনে লুকালে কেন? স্ট্রেয়ঞ্জ। অদ্রিকা ঠোঁটজোড়া জিভের ডগায় ভিজিয়ে নিয়ে কিছু বলবে, তার আগেই সার্থক বলল, বাচ্চাদের মতো বিহেভিয়ার করছো কেন? আচ্ছা, জোর করব না। না চাইলে বলবে না। মুখে আলতো হাসি টেনে সার্থক পা বাড়ায়। ঠিক তক্ষুনি অদ্রিকা মৃদু গলায় ডাকল, সার্থ। হু। সার্থক ঘুরে সামনাসামনি দাঁড়াল। অদ্রিকা হাতটা সার্থকের সামনে মেলে ধরল, আর ধরতেই সার্থকের চাহনি থমকাল। পরপর কবার চোখের পলক নাড়াল। অবিশ্বাস্য দৃষ্টিতে কিছুপল চেয়ে রইল। অদ্রিকার হাতের তালুতে প্রেগন্যান্সি কিট। কিটটায় দুটো রঙিন দাগ জ্বলজ্বল করছে। সার্থকের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। বিস্ময় চোখ দুটো বড় বড় করে কেমন কম্পিত গলায় বলে উঠল, আমি বাবা হচ্ছি? অদ্রিকা লজ্জায় চোখ নামিয়ে ফেলল। ঠোঁটের কোণে এক চিলতে লাজুক হাসি ফুটল। সার্থক এক ঝটকায় অদ্রিকার কোমর টেনে কাছে আনল। ঠোঁটের কোণে অপার্থিব তৃপ্তির হাসি টেনে বলল, থ্যাংক ইউ অদ্রি, থ্যাঙ্কস আ লট। বাট এত বড় আনন্দের খবর লুকাচ্ছিলে কেন? সার্থকের টি শার্টের কলার দুহাতে ঠিক করার মতো করল অদ্রিকা। মিষ্টি হেসে বলল, ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, একটু প্রিপারেশন নিয়ে। ধুর, তার আগেই। আমি এমনিতেই সারপ্রাইজ অদ্রি। অদ্রিকা মুখ তুলে তাকাল, গলায় প্রশ্ন ঝুলিয়ে বলল, সত্যি তুমি খুশি? আমার নিজের অস্তিত্ব আসতে যাচ্ছে, আমি খুশি হব না? দুচোখে অদ্ভুত আলো নিয়ে অদ্রিকার চোখের দিকে তাকালো সার্থক। হিম শীতল কণ্ঠস্বরে বলে গেল, তুমি কল্পনাও করতে পারবে না অদ্রি, এই অনুভূতিটা কতটা অসাধারণ। আমি বাবা হতে যাচ্ছি। আই কান্ট বিলিভ ইট। একটা নতুন জীবন আসতে যাচ্ছে। আমার ব্লাড, আমার জান, আমার সব হবে ছোট্ট প্রাণটা। অদ্রিকার টি শার্টের ভেতর হাত গলিয়ে নরম তুলতুলে উদ্রে আলতো স্পর্শ করল সার্থক। লহমায় অদ্রিকার সমস্ত কা শিরশিরানি দিয়ে উঠে কোমল ছোঁয়ায়। চোখ খিচমে তারা চিহ্ন রে বুঝে নিল অদ্রিকা। সার্থক ফের বলল একদম নরম কোমল গলায়, তুমি পৃথিবীর সবথেকে দামি জিনিস। আমার ছোট্ট হার্টবিট। জাস্ট ওয়াচ মি। আমি তোমার জন্য বেস্ট ভার্সন অফ মাইসেলফ হব। প্রমিজ, আমি একজন বেস্ট বাবা হব। শুধু আর শুধুই তোমার জন্য আমার দুনিয়া নতুন করে সাজাতে ইচ্ছে করছে। অদ্রিকার চোখের কোণে গড়িয়ে পড়ল একফোঁটা আনন্দাশ্রু। বলল, আমি জানি সার্থ, তুমি খুব ভালো একজন বাবা হবে।
তুমি একজন ভালো বন্ধু ছিলে আমার, তারপর একজন ভালো জীবনসঙ্গী হওয়ার চেষ্টা করেছ। এখানেও তুমি সফল। তোমাকে নিয়ে আমার এতটুকু অভিযোগ নেই। তুমি সেই সুযোগই দাওনি। অদ্রিকাকে শক্ত করে জড়িয়ে ধরল সার্থক। অদ্রিকার মাথাটা ওর বুকের উপর। সার্থক কৃতজ্ঞ গলায় বলল, আমার পৃথিবীটা রঙিন করে তোলার জন্য ধন্যবাদ অদ্রি। তুমি আমার সহধর্মিণী, আমার বাচ্চার মা হতে যাচ্ছ তুমি। আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে তোমার অবস্থান। সবশেষে আমি তোমাকে ভালোবাসি, আমার সবটুকু উজাড় করে তোমাকে ভালোবাসতে চাই। যতটা ভালোবাসি এর চেয়েও বেশি ভালোবাসতে চাই। মেয়েদের জন্য পরম শান্তির স্থান হল স্বামীর বুক। সেই শান্তির স্থানে মাথাটা রেখে আবেশে চোখ বুজে নেয় অদ্রিকা। আবেগাপ্লুত কণ্ঠে বলে, ভালোবাসি, ভালোবাসি, খুব বেশিই ভালোবাসি তোমাকে, জানি তো। বলেই অদ্রিকার মুখটা তুলে হাতে আজলা করে ধরল সার্থক। মৃদু হেসে বলল ফের, আমি তুমি থেকে আমরা হচ্ছি। ফিলিংসটা অদ্ভুত সুন্দর, আমি স্পিচলেস। অদ্রিকা হেসে বলল, আমাদের টুনাটুনির সংসারে সদস্য সংখ্যা বাড়তে চলেছে। সার্থক হেসে ফেলল। পরপর অদ্রিকার মুখটা আজলা করে ধরেই কপালে গাঢ় করে চুমু খেল। অদ্রিকা নিজেকে ছাড়িয়ে বলল, যাও তো এখন ফ্রেশ হয়ে এসো। আমি ব্রেকফাস্ট রেডি করছি। আমাকে বেরোতে হবে। এখন থেকে রোগী দেখা কমিয়ে দাও। একদম রেস্টে থাকবে। আরে এক্ষুনি দরকার নেই। ফাইন, নো প্রবলেম, ক্লিয়ার। তোমার অসতর্কতায় আমার বাচ্চার প্রবলেম হলে আমি কিন্তু টলারেট করব না, বুঝেছ? অদ্রিকা ঠোঁট ছড়িয়ে হাসল। বলল, ওকে ওকে ডাক্তার সাহেব, অবশ্যই খেয়াল থাকবে। থেমে বলল, প্রীতির সাথে আজ দেখা করতে যাবে? সার্থকের মুখটা মলিন হয়ে এল। বলল, হ্যাঁ, আমি খাবার রান্না করে রাখব। নিয়ে যাবে কিন্তু? সার্থক দীর্ঘশ্বাস ফেলল। অদ্রিকা ম্লান গলায় আশ্বাস দিয়ে বলল, মন খারাপ করো না, জেলে তো মাসে মাস হিসেব করা হয়। সেই হিসেবে আর কিছুদিন গেলেই 2 বছর হবে। তারপর দেখতে দেখতে 5টি বছরকে তারা চিহ্নটে যাবে। প্রীতি আমাদের সাথে থাকবে। ইচ্ছেকেও মাঝে মাঝে এনে দেখা করানোর ব্যবস্থা করে দিব। নীরব নাস্তা সেরে অফিসের জন্য প্রস্তুত। কোলে নিব্রকে নিয়ে আদরে ভরিয়ে দিতে দিতে বাইরে যেতে যেতে প্রত্যাশাকে ডেকে বলল, প্রত্যাশা আমি বাইরে আছি, ইচ্ছেকে নিয়ে এসো। বাসার সামনে থাকা ফুলের বাগান ঘেঁষে দাঁড়িয়ে নীরব। কোলে থাকা নিব্র ছোট্ট হাতে বাবার ইউনিফর্মে লাগানো ব্যাজটা ধরাধরি করে টানাটানি করছে। খুঁড়তে খুঁড়তে একসময় বাবার মুখের দিকে তাকিয়ে আধো স্বরে বলল, পাপা। নীরব তার তুলতুলে গালে নাক ছুঁয়ে মুগ্ধ গলায় বলল, হ্যাঁ পাপা। ব্যাজটা যেন বাবার কাছ থেকে আদায় করার এক নরম দাবি। নীরব বুঝেই হেসে ফেলল। এর মধ্যে প্রত্যাশা আসে। ওর কোলে নীর বলল, ইচ্ছেকে আপু রেডি করে দিচ্ছে, একটু অপেক্ষা করুন, ও আসছে। সকাল থেকেই প্রত্যাশার চোখে মুখে কিছু বলার উসখুস ভাব, তবে বলতে গিয়েও থেমে যাচ্ছে ও। নীর বাবার কোলে যাবার জন্য হাত পা ছুঁড়ে ডেকে ওঠে, পা পা পা। নীরব ঠোঁট ছড়িয়ে হেসে এক হাতে নিভ্র আর অন্য হাতে নীরকে সামলে নিল। দুহাতে দুটো ছোট প্রাণ। একজন ব্যাজ খুলে নিতে চায়, আরেকজন নির্বের মাথা থেকে ক্যাপটা খুলেই নিল হঠাৎই। প্রত্যাশা হেসে বলল, একজনকে দিন, আপনার হাত লেগে যাচ্ছে তো। নিভ্রকে কোলে নেয় প্রত্যাশা। নীরব এবার ক্যাপটা নীরের মাথায় পরিয়ে দিয়ে দুজনের দিকেই তাকিয়ে বলল, মাই চ্যাম্পস, তোমরা একদিন আমার থেকেও অনেক বড় হবে। যেদিন আমাকে হারিয়ে দেবে, সেদিনই হবে আমার আসল জয়। নীরের মাথায় ক্যাপ দেখে নিভ্র খুশিতে চেঁচিয়ে উঠল, বাবার দিকে হাত বাড়িয়ে চেঁচাল, এ দে দে দে। নীরব এবার নিভ্রের মাথায় ক্যাপটা পরিয়ে দিল। ফোকলা হাসিতে ঝলমল করে উঠল তার মুখ। দুজনেরই ওপর নিচে 4টি করে দাঁত উঠেছে, ইঁদুরের মতো ছোট্ট ছোট্ট ধারালো দাঁত। নীর তো রাগলে মাঝে মাঝে কামড়েও দেয়। নীর আঙুল মুখে দিয়ে চুষছে। নিভ্রু বিজ্ঞের মতন গোলগাল চোখ করে ক্যাপটা 2 হাতে ধরে নেড়েচেড়ে দেখছে। প্রত্যাশা দ্বিধাদ্বন্দ্ব থেকে বেরিয়ে গলা পরিষ্কার করে বলল, নীরব, আজ কয় তারিখ? 20শে এপ্রিল। বাংলা বর্ষপঞ্জিকায় 6ই বৈশাখ। প্রত্যাশার মুখ খানিকটা মলিন হয়ে গেল। সে তো জানেই আজ ক তারিখ। আশা নিয়ে একটু ইঙ্গিত দিয়ে বলল, আচ্ছা, এই তারিখে আপনার জীবনে কিছু স্পেশাল ঘটেনি? মানে বিশেষ কিছু আসেনি জীবনে? নীরব মুখে একটুও ভাবান্তর আনল না। নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, বৈশাখ মাসে যেমন কালবৈশাখী আসে, ঠিক তেমনি 17 বসন্তের এক ঝড় তুফান, বজ্রপাত এসেছিল আমার জীবনে। এর চেয়ে স্পেশাল কিছু মনে পড়ছে না। প্রত্যাশার মেজাজ মুহূর্তেই ধোয়া তুলল। ফুঁসে উঠল,
বাহ, আমি আপনার জীবনের ঝড় তুফান। মানে আমি শুধু ঝামেলাই এনেছি আপনার জীবনে, তাই বলতে চাইছেন তো? চমৎকার। আর এই যে নিভ্রনীর দুটো রাজপুত্তুর, এত কষ্ট করে ওদের জন্ম দিলাম, তবুও আপনার জীবনের ঝড় তুফান হয়েই রইলাম। ভালো কিছু আমার দ্বারা পাননি। ঠোঁটের কোণে একচিলতে দুষ্টু হাসি আড়াল করতে চেষ্টা করল নীরব। একটু ঝুঁকে ফিসফিস করে বলল, নিভ্রনীর তো আমার পরিশ্রমের ফল। কি এমন পরিশ্রম করেছেন শুনি? নীরব দুষ্টু ভঙ্গিতে ভ্রু নাচিয়ে বলল, শুনবে, রুমে চলো। প্রত্যাশা লজ্জায় ঠোঁট কামড়ে ধরল। মনেমনে অসভ্য বলে গালিও দিল। তবে অভিমানী স্বরে বলল, গতবারে তো ম্যারেজ ডে র কথা আগে থেকেই বলতেন। এবারে ভুলে গিয়েছিলেন নাকি? উহু, ভুলা সম্ভব নাকি? বিকেলে ফিরে তোমাকে সারপ্রাইজ করতাম। বাগান থেকে একটা লাল গাদা ছিঁড়ল নীরব। প্রত্যাশার চুলের খোপায় গুজে দিল। বলল, আজ শাড়ি পরবে, সাজবে, আমি দুচোখ ভরে শুধু তোমাকেই দেখব। প্রত্যাশা হেসে ফেলল, আর হাসতেই গজদাঁতটা উকি দিল। নীরব বিনিময় স্মিত হাসল, আলতো গলায় বলল, ফুলে ভরে ওঠে বাগান, আর তোমার ঠোঁটের এক চিলতে হাসিতে ভরে যায় আমার হৃদয়। ফুল নিঃসন্দেহে সুন্দর, তবে আমার কাছে তার চেয়েও হাজার গুণ বেশি মনোহর তোমার ওই গজদাঁতের মিষ্টি হাসি। চিরদিনের জন্য যার মায় আমি বাধা পড়েছি। এর মধ্যে ইচ্ছে এসে ঝমঝমিয়ে বলল, পাপা, মামনি আমি রেডি। নীরব সেদিকে তাকিয়ে বলল, ভেরি গুড। নীরব বাইকে বসে ইচ্ছে উঠে বসে দুই হাতে নির্বের পেট জড়িয়ে ধরল। এদিকে নিভ্রু বাইকের সামনের হাতল শক্ত করে চেপে ধরে আছে। সে কান্না করছিল তাই নীরব বলে, এক রাউন্ড ঘুরিয়ে আনি। আস্তে গিয়ার দিয়ে বাসার সামনের রাস্তাটা থেকে ঘুরিয়ে ফিরে আসে নীরব। নিভ্রের চোখে মুখে সে কি খুশি। সে আরও ঘুরবে। প্রত্যাশা বলল, দিন ওকে, ইচ্ছে স্কুলের দেরি হয়ে যাচ্ছে। এভাবে করলে নিভ্রের অভ্যাস হয়ে যাবে। তখন আপনার অফিস যাওয়ার সময় জ্বালাবে। নীরব ছেলের গালে চুমু খেয়ে প্রত্যাশার আরেক কোলে তুলে দিল। তারপর হাত বাড়িয়ে নীরের গাল ছুঁয়ে আদর দিয়ে বলল, আসি বাবা, গুড বয় হয়ে থাকবে তোমরা। ইচ্ছে হাত নাড়িয়ে বলে, বাই, মামনি, বাই ভাইয়ারা। এদিকে বাইক গেট পেরিয়ে যেতেই নিভ্র ঠোঁট ভেঙে কেঁদে উঠল। পাপা, বলেই ভলিউম বাড়িয়ে দিল। প্রত্যাশা বলল, পাপা নয়, পাপা। কাঁদে না, তোমার পাপা আসবে তখন আবার ঘুরো। দুই হাতে জনকে নিয়ে ভেতরে যেতে থাকে প্রত্যাশা। নিভ্রু কিচ্ছুতেই ভেতরে যাবে না। বাইরের দিকে ঠেলছে আর কাঁদছে। হাতে জনকে সামলাতে প্রত্যাশা হিমশিম খাচ্ছে। কান্নার শব্দ শুনে সবাই এগিয়ে আসল। শর্মিলা বললেন, বড় দাদুভাই কান্না করছে কেন, কি হয়েছে? নীলাশা এগিয়ে এসে জিজ্ঞেস করল। নিভ্রু কাঁদছে কেন? প্রত্যাশা হাঁপাতে হাঁপাতে বলতে নেয়। নীলাশা এগিয়ে ক্রন্দনরত নিভ্রকে কোলে নিল। এটা সেটা বলেও থামানো গেল না। তারপর নীলাশা বাইরে নিয়ে বাগানে হাঁটাহাঁটি করে পাখি দেখাতেই নিভ্রের কান্না থেমে যায়। ডট ডট ঘড়িতে রাত ৯:৪৫। পুরো ড্রয়িং রুমটা আলোয় ঝলমল করছে। চারপাশে ফেয়ারি লাইটের ঝিকিমিকি, ছাদের নিচে ঝুলছে ছোট ছোট কাগজের ব্যানার। তাতে বড় অক্ষরে লেখা, হ্যাপি সেকেন্ড অ্যানিভার্সারি নীরব এবং প্রত্যাশা। মাঝখানে গোল করে সাজানো বেলুনের মাঝে রাখা ছোট্ট কেক টেবিল। কেকের চারপাশে গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা। আরেক পাশে ঘাসের রঙের কার্পেট। তার উপর ছোট ছোট কুশন। আজকের জন্য নির্বের গিফট করা নতুন পোশাক প্রত্যাশাসহ দুই ছেলের পরনে। নিভ্র নীর দুজনের পরনেই একই ড্রেস। লাল আর সাদার মিশেলে চায়না টি শার্ট, সঙ্গে অ্যাশ কালারের ডেনিম হাফ প্যান্ট। প্রত্যাশার পরনে গাঢ় লাল খয়েরি রঙের শাড়ি, তাতে হালকা পাথরের কাজ। চুল খোলা, চোখে হালকা কাজল, ঠোঁটে ম্লান লিপস্টিক। বাড়তি কিছু নয়, কিন্তু তাতেই যেন চাঁদের গায়ে হাত বুলানো যায় এমন এক মোহ। অপার্থিব সৌন্দর্যে আবৃত লাগছে ওকে। নীরব সাদা পাঞ্জাবির হাতা গুটিয়ে, হাতে ঘড়ি তারপর পারফিউমে স্প্রে করে নিল। চোখ ঘুরিয়ে প্রত্যাশার দিকে তাকাল। প্রত্যাশা ছেলেদের রেডি করিয়ে দিয়ে সেটা দেখে বলল, কি দেখছেন এত? তোমাকে নতুন নাকি? রোজই তো দেখেন। লাল শাড়িতে তোমাকে ভীষণ সুন্দর লাগছে। চোখ সরানো যাচ্ছে না, একদম নতুন বউ বউ মনে হচ্ছে। প্রত্যাশা ঠোঁট চেপে হাসল। নীরব বলল, আজ আমাদের ২ বছরের পথচলা পূর্ণ হল। দুটো রাজপুত্র পেয়েছি। আবির বেলুনগুলো সাজাচ্ছিল। আনিশা রেডি হচ্ছে রুমে। ইচ্ছে বেলুন নিয়ে উড়াচ্ছিল। নীলাশা এসে বলল, ইচ্ছে, দুধটা খেয়ে নাও। নীলাশার হাত থেকে ইচ্ছে দুধটা নিল।
নীলাশা বলল, বসে খেতে হয় সোনা। পাশে থাকা কুশনে বসল ইচ্ছে। ঢকঢক করে গ্লাস ফাঁকা করে নীলাশার হাতে ধরিয়ে দিল। নীলাশা শাড়ির আঁচল টেনে ইচ্ছের ভেজা ঠোঁটজোড়া মুছে দিল। ইচ্ছে হাসি মুখে বলল, থ্যাংক ইউ বড় মাম্মা। নীলাশা বিনিমম মিষ্টি করে হেসে ইচ্ছের কপালে চুমু খেল। তারপর উঠে গ্লাসটা রেখে ফিরছিল। কানের দুলে চুল আটকে গেছে টের পেতেই নীলাশা চুল ছাড়াতে থাকে। এমন সময় চেনা স্পর্শ অনুভব করে হাতে, কাঁধে উষ্ণ নিঃশ্বাস। ঘাড় ঘুরিয়ে তাকাতেই নিভান বলল, আমি ছাড়িয়ে দিচ্ছি। নিভান যত্ন করে কানের দুলে জড়িয়ে থাকা চুলগুলো ছাড়িয়ে দিতে দিতে হঠাৎ ফিসফিস করে বলল, নীলাশা, নীল শাড়িতে তোমাকে দেখে মনে হয় নীলাম্বরীর মূর্ত হয়ে নামা কোনো দেবী। শান্ত, কোমল, অথচ মায় গাঢ়। চোখ ফেরানো যায় না তোমার কাছ থেকে। নীল শাড়িতে তোমাকে অভাবনীয় সুন্দর লাগে। নীলাশার মুখে রক্তিম আভা পড়ল। হাসি ফুটল অধরে। কিছু হাসি, কিছু চোখের পানি, কিছু পাওয়া আর কিছু অপূর্ণতা নিয়েই আমাদের জীবন। নিভানের মতো জীবনসঙ্গী পেয়ে নীলাশা ধন্য। একটা অপূর্ণতা, ঘুচানো যাবে না। তবে নিখাদ ভালোবাসা, যে কোনো অবস্থাতেই পাশে থাকা এমন জীবনসঙ্গী বা কজন পায়। এখন আর আগের মতো খারাপ লাগে না নীলাশার। একটা আক্ষেপ রয়েই যাবে। তবুও ইচ্ছে, ছোট্ট নিভ্র নীর ওদেরকে বুকে নিয়ে শূন্য বুকের হাহাকার মেটাতে চায়। নির্বের কোলে নিভ্র, প্রত্যাশার কোলে নীর। এদিকে নিভান নীলাশার সামনের দিকে দাঁড়িয়ে। শর্মিলার সাথে আনিশা দাঁড়িয়ে। ইচ্ছে নীরব প্রত্যাশার সামনে। আবির ফোন নিয়ে ছবি তুলছে, ভিডিও করছে। নীরব ছুরিটা তুলতে তুলতে বলল, চলো কেক কাটি। হুম। প্রত্যাশা আলতো হাতে নির্বের ধরা হাতের উপর হাতটা রাখল। কেককে তারা চিহ্নটে নীরব এক হাতে এক টুকরো তুলতে নেয়। ছোট দাদানের ইতস্তত দূর করতে আবির বলল, ছোট দাদান ছোট ভাবির মুখের সামনে ধরো। ছবি তুলে রাখি, স্মৃতি থাকবে। ভয়ে ভয়ে বলল আবির। ভেবেছিল নীরব ম ক দিবে, কিন্তু না, নীরব আজ সেরকম কিছুই করল না। বরং হাতটা বাড়িয়ে প্রত্যাশার মুখের সামনে ধরল। প্রত্যাশা হা করে মুখে নিবে ঠিক তক্ষুনি নীর থাবা মারল। সমস্ত কেক, ক্রিম হাতে মেখে নিল। সবাই শব্দ করে হেসে উঠল। নীর মাখানো হাতটা প্রত্যাশার গালের সাথে ধরল। প্রত্যাশার গালে কেকে তেল চিটচিটে হয়ে গেল। প্রত্যাশা বলল, নীরব দেখেছেন নীরের কাজ। আমি কি আর এমনি এমনিই বলি, আপনার ছোট ছেলের খাই খাই স্বভাব। নীলাশা মজা করে বলল, নীরব ছেলেদের না দিয়ে বউকে দিতে গিয়েছ, এই জন্য বোধহয় নীর তীব্র প্রতিবাদ জানিয়েছে। নীরব মৃদু হেসে বলল, ঠিক বলেছেন ভাবি। নীরব দুই আঙুলে কেক নিয়ে প্রথমে নিভ্রের মুখে, তারপর নীরের মুখে দিল। ওরা দুজন জিভ দিয়ে ঠোঁট চেটে চেটে খেতে থাকল। আর মুখটা কিঞ্চিত বিকৃত করল। নীরব ইচ্ছের সামনে কেক ধরে বলল, ইচ্ছে আমার সোনামণি নাও। ইচ্ছে খুশিতে ঝুমঝুম করে হা করল। উচ্ছ্বসিত চোখে মুখে বলল, ইউ আর দ্য বেস্ট পাপা। নীরব স্নেহমাখা হাতটা ইচ্ছের মাথায় বুলিয়ে মৃদু হাসে। পরপর চারপাশে চোখ বুলিয়ে নেয়। নিভ্র নীরের মুখে কেক লেগে আছে, প্রত্যাশার গালে ক্রিমের ছোঁয়া, ইচ্ছের চোখে উচ্ছ্বাস। নীরব মুগ্ধ কণ্ঠস্বরে বলল, আকাশে আজ পূর্ণিমা। চাঁদ আলো ছড়াচ্ছে নিজের মতো করে। কিন্তু আমাদের আসল পূর্ণিমা তো এই ঘরে, এই মুখগুলোয়, এই হাসিগুলোয়। আকাশের পূর্ণিমার চাঁদটা বাইরে আলো ছড়াতে ব্যস্ত। আর ভেতরে আমাদের তিনটা চাঁদের আলোয় পুরো বাড়ি আলোকিত। এদের হাসি, আনন্দ, কোলাহলে এভাবেই সময়টা থমকে যাক। এটাই তো এক টুকরো স্বর্গীয় সুখ। সমাপ্ত।